আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের বাংলা সহপাঠ পড়াবো। সহপাঠে একটা নাটক, একটা উপন্যাস রয়েছে। আজ আমি তোমাদের উপন্যাসটি পড়াবো, লাল সাল উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। উপন্যাসের মূল পাঠে যাওয়ার আগে আমি কিছু বিষয়ে আলোচনা করতে চাই, যেমন উপন্যাসিক পরিচিতি, সাহিত্যের রূপ শ্রেণী, উপন্যাস, বিভিন্ন উপন্যাসের বিভিন্ন উপাদান, এরপরে রয়েছে উপন্যাসের উদ্ভব এবং উপন্যাসের শ্রেণী বিভাগ। এগুলি নিয়ে আমি আলোচনা করব একে একে। তো প্রথমে আমি উপন্যাসিক পরিচিতি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ রূপকার ছিলেন। তিনি চট্টগ্রামের হালি শহরে 1922 খ্রিস্টাব্দে 15ই আগস্টে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। তার পিতা একজন বড় সরকারি কর্মকর্তা ছিলেন। পিতার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার শৈশব, কৈশোর এবং যৌবন কেটেছে। আর ওইসব জায়গাগুলিতে তিনি বিভিন্ন মানুষ এবং জীবনযাত্রার সাথে পরিচিত হয়েছেন। আর সেই অভিজ্ঞতাই তার পরবর্তীতে তার উপন্যাস, তার নাটকের চরিত্র রূপায়ণে সাহায্য করেছে। এই উপন্যাসিক কলকাতা একটু বড় হয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে অর্থনীতি বিভাগে পড়ার সময়ে তিনি একটা দৈনিক পত্রিকার সাথে যুক্ত হন। সেই সময়ে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় সাহিত্য চর্চা শুরু করেন, লেখা শুরু করেন। আর ওই সময়ে তিনি ভারতের কলকাতার বিভিন্ন সাহিত্য সমাজে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি যখন 1947-এ পাকিস্তান ভারত বিভক্ত হয়ে যায়, তখন তিনি পাকিস্তানে চলে আসেন। ঢাকা বেতার কেন্দ্রে তিনি যুক্ত হন। সেখানে থাকার পরবর্তী চাকরি করার সময়ে তিনি ওই সময়ও সাহিত্য চর্চা করেন। আরো পরে তিনি কূটনৈতিক হিসাবে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন। 1971-এ যখন দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য, সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে দেন এবং 71-এ স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন ব্যাপকভাবে। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার কিছু আগেই অক্টোবরের 10 তারিখে তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন, পরলোক গমন করেন। তার এবার আমরা উপন্যাসিক পরিচিতি থেকে সাহিত্যের রূপ শ্রেণী উপন্যাস, এই অংশটা নিয়ে এবার পড়বো, আমি আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সৈয়দ ওয়ালিউল্লাহ আসলে সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যের একটি বিশেষ মর্যাদার অধিকারী। তার যে সাহিত্য চর্চা তিনি করেছেন, সেই হিসাবে তিনি একটা মর্যাদা লাভ করেছেন বাংলা সাহিত্যের। ব্যক্তি ও সমাজের ভিতর ও বাইরের সূক্ষ্ম ও গভীর রহস্য উদ্ঘাটনের বিরল কৃতিত্ব তার। তার গল্প উপন্যাসের একদিকে যেমন স্থান পেয়েছে কুসংস্কার ও অন্ধ ধর্ম বিশ্বাস, সে আচ্ছন্ন বিপর্যস্ত আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন, অন্যদিকে তেমনি স্থান পেয়েছে মানুষের মনের ভিতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া। কেবল রসপূর্ণ কাহিনী পরিবেশন নয়, তার অভিষ্ট লক্ষ্য ছিল মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন করা। এরপরে আমরা যে অংশটা, উপন্যাসের অংশটা, যে উপন্যাসের রূপ শ্রেণী। উপন্যাস আসলে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। উপন্যাসের আক্ষরিক অর্থ হল উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। তো এখানে আমরা উপন্যাসের সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নিচ্ছি। অর্থাৎ উপন্যাস হচ্ছে কাহিনী
রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি। মানব মানবিক জীবনযাপনের বাস্তবতা অবলম্বনে যে কল্পিত উপাখ্যান পাঠকের কাছে আকর্ষণীয় করার জন্য বিশেষ বিন্যাস সহ গদ্যে লিপিবদ্ধ হয়, তাই হচ্ছে উপন্যাস। বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক E.M. ফ্রস্টার এর মতে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। বেশি হলে তো সমস্যা নেই, কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত বলে তিনি বলেছেন। ফ্রস্টার, তিনি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। এবার আমরা আসি বিখ্যাত উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের বিভিন্ন উপাদানের কথা বলেছেন। সেগুলি হচ্ছে প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, লিখন শৈলী বা স্টাইল, লেখকের সামগ্রিক জীবন দর্শন, এসব। এখন আসো প্লট বা আখ্যান, এটা কি জিনিস? উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনী। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমন ভাবে বিন্যস্ত করা হয় যাতে তার বাস্তব জীবনকে প্রতিফলিত করে এবং কাহিনীকে আকর্ষণীয়, আনন্দদায়ক ও বাস্তবোচিত করে তোলে। এরপরে হলো চরিত্র। চরিত্র উপন্যাসের একটা আসলে বড় বৈশিষ্ট্য। ব্যক্তির আচরণ, ভাবনা এবং ক্রিয়াকাণ্ডই হয়ে ওঠে উপন্যাসের প্রধান বর্ণনীয় বিষয়। মহৎ উপন্যাসিক এমন ভাবে চরিত্র সৃষ্টি করেন যে তারা হয়ে ওঠে পাঠকের চেনা জগতের বাসিন্দা বা অতি পরিচিত জন। ভালো মন্দ, শুভ অশুভ, সুনীতি দুর্নীতি প্রভৃতি দ্বন্দ্বাত্মক বিন্যাসেই একজন মানুষ সমগ্রতা অর্জন করে এবং এ ধরনের মানুষই চরিত্র হিসাবে সার্থক বলে বিবেচিত হয়। তাহলে আমরা চরিত্র দেখলাম। এবার আসি সংলাপে। উপন্যাসের ঘটনার প্রাণ পায় চরিত্রগুলির পারস্পরিক সংলাপে, যে কারণে উপন্যাসিক সচেষ্ট থাকেন স্থান কাল অনুযায়ী চরিত্রের মুখে ভাষা দিতে। অনেক সময় বর্ণনার চেয়ে চরিত্রের নিজের মুখের একটি সংলাপ আর চরিত্র উপলব্ধির জন্য বহুল পরিমাণে শক্তিশালী ও অব্যর্থ হয়। তাহলে সংলাপ একটা বড় উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। এরপরে উপাদানগুলির মধ্যে আর কি একটা বড় উপাদান পরিবেশ বর্ণনা। এরপরে আছে পরিবেশ বর্ণনা 4 নম্বরে। উপন্যাসের কাহিনীকে হতে হয় বাস্তবধর্মী ও বিশ্বাসযোগ্য। উপন্যাসের দেশ কালগত সত্যকে পরিস্ফুটিত করার অভিপ্রায়ে পরিবেশকে নির্মাণ করেন। তাহলে যে একদম সত্যকে উপন্যাসের দেশ কালগত সত্যকে পরিস্ফুটিত করার অভিপ্রায়ে পরিবেশকে নির্মাণ করেন। এরপরে আসে লিখন শৈলী বা স্টাইল। উপন্যাসের লিখন শৈলী বা স্টাইল নিঃসন্দেহে যে কোনো লেখকের শক্তি, স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যতার পরিচায়ক। লেখক তিনি লিখেন, তার লেখার আলাদা স্টাইল বা রচনা শৈলী, লিখন শৈলী থাকবে, যেটা তাকে আলাদা করবে 8-10 জন থেকে। এটা স্বাতন্ত্র, এটাই হলো লেখকের আলাদা একটা শক্তি, স্বাতন্ত্র ও বিশিষ্টতার পরিচায়ক। তার যে স্টাইল লিখনের বা লিখন শৈলী সেটা। এরপরে আসো লেখকের সামগ্রিক জীবন দর্শন। মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্য দিয়ে পরিস্ফুটন হয়, তাই লেখকের জীবন দর্শন। লেখক মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন করেন তার উপন্যাসের মধ্যে দিয়ে, সেটাই হলো লেখকের জীবন দর্শন। এই হলো তার এই সামগ্রিক জীবন দর্শন হলো জন্যই আমরা আসলে পড়ি, জানার জন্য যে লেখক সম্পর্কে, লেখকের জীবন দর্শন সম্পর্কে। তো এখানে আমরা এগুলি সম্পর্কে পড়েছি, উপাদানগুলি। এবার আসো উপন্যাসের উদ্ভব।
গল্প শোনার আগ্রহ মানুষের সুপ্রাচীন। প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের আগ্রহের কারণে কাহিনীর উদ্ভব। তখন প্রাকৃতিক শক্তির প্রতীক হিসেবে মুখে মুখে প্রচলিত গল্প কাহিনীর বিষয় হয়ে উঠে দেব দেবী, পুরোহিত, গোষ্ঠীপতি ও রাজাদের কীর্তিকাণ্ড। প্রথম দিকে অনেক আগের কথা, সেই বিষয়গুলি বলছি আমি। দৈনন্দিন জীবন যাপনের ভাষা তথা গদ্যে কাহিনী লেখার উদ্ভব ঘটে ইতিহাসের এক বিশেষ পর্বে। প্রথম দিকে তো ছিল না, সেটা একটা বিশেষ সময়ে শুরু হয়েছে। ইউরোপে যখন বাণিজ্য পুঁজির বিকাশ শুরু হয়, তখন ধীরে ধীরে মধ্যযুগীয় চিন্তা ভাবনা, ধ্যান ধারণার অবসান ঘটতে থাকে। খ্রিস্টীয় 14-16 শতকে ইউরোপীয় নবজাগরণ বা রেনেসাঁসের ফলে সমাজে প্রতিষ্ঠিত হয় জ্ঞান ও মুক্ত বুদ্ধির চর্চা, বিজ্ঞান ও যুক্তি নির্ভরতা, ইহজাগতিকতা এবং মানবতাবাদ। উপন্যাস রচনার ক্ষেত্রে 19 শতক খুবই তাৎপর্যবহ। এ সময়ে লেখা হয়েছে পৃথিবীর বেশ কিছু শ্রেষ্ঠ উপন্যাস, যেমন ফ্রান্সের স্তাদালের স্কারলেট অ্যান্ড ব্ল্যাক, এমিল জোলার দি জার্মিনাল, ব্রিটেনের হেনরি ফিল্ডিং এর টম জোন্স, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ ইত্যাদি। আমরা তখনকার সময়ে 19 শতকের খুবই তাৎপর্যপূর্ণ কিছু উপন্যাসের নাম এবং লেখকের নাম শুনলাম। এবার আসো উপন্যাসের শ্রেণী বিভাগ। সামাজিক উপন্যাস। আমরা উপন্যাসের বিভিন্ন প্রকার উপন্যাস হতে পারে। কখনো তা কাহিনী নির্ভর হয়, কখনো চরিত্র নির্ভর, কখনো মনস্তাত্ত্বিক, কখনো আবার ব্যক্তিধর্মী বিষয়, চরিত্র, প্রবণতা এবং গঠনগত সৌকর্যের ভিত্তিতে উপন্যাসকে নানা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। যেমন প্রথমে আসো সামাজিক উপন্যাস। এই সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রথমটা নিচ্ছি, আমরা দেখছি সামাজিক উপন্যাস। যে সামাজিক উপন্যাস, যে উপন্যাসের সামাজিক বিষয়, রীতিনীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষার প্রাধান্য থাকে, তাকে সামাজিক উপন্যাস বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ, এরকম বিষয়গুলি। এরপরে আসো ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে কাকে বলে আমরা সেটা দিচ্ছি। যে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কোন ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের আশ্রয়ে যখন কোন উপন্যাস রচিত হয়, তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলি আমরা। এ ধরনের উপন্যাসের আমরা উদাহরণ নিতে পারি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ধর্মপাল, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এগুলির আমরা উদাহরণ নিতে পারি। এরপরে আসো মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্রপাত্রীর মনোজগতের ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া, চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদ্ঘাটনই হলো উপন্যাসিকের এক্ষেত্রে প্রধান লক্ষ্য। তো আমরা উপন্যাসিকের তখন উদ্দেশ্য থাকে মানব মনের জটিল দিকগুলো সার্থক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা। এরকম আমরা বিশ্ব সাহিত্যে অনেক দেখি। ফরাসি লেখক গুস্তাভ এর আমরা ক্লবেয়ার লিখিত মাদম রোভারি, রুশ লেখক দন্তোভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট, তারপরে রবীন্দ্রনাথের চতুরঙ্গ, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এগুলি আমরা মনস্তাত্ত্বিক উপন্যাসের উদাহরণ হিসাবে দেখতে পাই। এরপরে আসো রাজনৈতিক উপন্যাস। সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি যে রাজনীতি, সেই রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতি সংশ্লিষ্ট চরিত্রের কর্মকাণ্ড যে উপন্যাসে প্রাধান্য লাভ করে, তাকে রাজনৈতিক উপন্যাস বলে। রাজনৈতিক উপন্যাসের দৃষ্টান্ত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, শরৎচন্দ্রের পথের দাবি, গোপাল হালদারের ত্রয়ী উপন্যাস,
জহির রায়হানের আরেক ফাল্গুন, এগুলি আমরা রাজনৈতিক উপন্যাসের উদাহরণ পেতে পারি। আঞ্চলিক উপন্যাস দেখো, এরপরে আছে আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস কেমন হয়? অঞ্চল বিশেষের মানুষ ও তাদের যাপিত জীবন, এটা নিয়ে যে উপন্যাস রচিত হয় সেটাই হলো আঞ্চলিক উপন্যাস। তা এর উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসিলি বাঁকের উপকথা, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, এগুলি আমরা উপন্যাস উদাহরণ পাই আঞ্চলিক উপন্যাসের। এরপরে আসো রহস্য উপন্যাস। রহস্য উপন্যাস হলো উপন্যাসিকের প্রধান লক্ষ্য এখানে রহস্যময়তা সৃষ্টি করা এবং উপন্যাসের উপান্ত পর্যাপ্ত মানে শেষ পর্যন্ত লেখক যেন ধরে রাখতে পারে, শেষ পর্যন্ত লেখক কি হয় কি হয় কি হয় এরপরে কি হবে, এই একটা লেখকের উদ্গ্রীব থাকে লেখক। এই জাতীয় উপন্যাসে রহস্য উদ্ঘাটনের জন্য পাঠক রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকে। যে রুদ্ধশ্বাসে আমরা যখন পড়েছি, তোমরা নিশ্চয়ই পড়েছো এরকম উপন্যাস, ফেলুদা সিরিজের উপন্যাস আছে, তারপরে মাসুদ রানা সিরিজের আছে, কুয়াশা সিরিজ আছে, এগুলি এই জাতীয় উপন্যাসগুলি রহস্য উপন্যাস। এগুলি সাধারণত তোমাদের মতো স্টুডেন্টরাই খুব মনোযোগ দিয়ে পড়ে, রহস্যে আবৃত থাকে, ছেলেমেয়েরা এগুলি পছন্দ করে। চেতনা প্রবাহ রীতির উপন্যাস। এরপরে চেতনা প্রবাহ রীতি, এগুলি মানুষের মনোলোকে বর্তমানের অভিজ্ঞতা, অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা এক সঙ্গে প্রবাহিত হয়। এই প্রবাহের ভাষিক বর্ণনা দিয়ে চেতনা প্রবাহ রীতির উপন্যাস লিখিত হয়। এটার উদাহরণ নিতে পারি আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ কাদো নদী কাদো, এই তারপরে সতীনাথ ভাদুরীর জাগরি, এই উপন্যাসগুলি দিতে পারি। এরপরে আছে আত্মজৈবনিক উপন্যাস। আত্মজৈবনিক উপন্যাস, যে উপন্যাসিক তার ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাতকে এখানে চিত্রায়িত করে, আন্তরিক শিল্প কুশলতায় উপন্যাসের উদ্যান করে, তখন তাকে আত্মজৈবনিক উপন্যাস বলে। এ ধরনের উপন্যাসে আমরা উদাহরণ নিতে পারি শ্রীকান্ত শরৎচন্দ্রের শ্রীকান্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপরাজিতা, এগুলি। পথের পাঁচালী, অপরাজিতা বা শ্রীকান্ত তোমরা নিশ্চয়ই পড়েছো, এগুলি উৎকৃষ্ট আত্মজীবনী মূলক উপন্যাসের উদাহরণ। যে পথের পাঁচালীর উপরে বা শ্রীকান্তর উপরে, এগুলির উপরে তো উপন্যাসই হতে পারে না, আত্মজীবনী উপন্যাস। এখানে লেখক নিজের জীবনকে উপস্থাপনা করেন, উদাহরণ। তারপরে আছে রূপক উপন্যাস। রূপক উপন্যাস রূপকের অন্তরালে, যেটা তিনি বলেন আর কি, যে সাহিত্যের রূপক আশ্রয় কোনো ব্যতিক্রত ধর্মী ঘটনা নয়, কখনো কখনো উপন্যাসিক তার রচনায় উপস্থাপিত কাহিনী অবকাঠামোর অন্তরালে কোনো বিশেষ ব্যতিক্রমধর্মী রূপকাশ্রয়ী বক্তব্যের উপস্থাপন করেন, শিল্পরূপ প্রদান করেন। যেমন আমরা উদাহরণ নিতে পারি কৃতদাসের হাসি, তারপরে সমাগম, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর, এগুলি সার্থক দৃষ্টান্ত রূপক উপন্যাসের। তো এখানে আমরা এই পর্যন্ত বিষয়গুলি আমি আলোচনা করেছি। তোমরা পরের ক্লাসে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম যে প্রথমত উপন্যাস পরিচিতি, যেগুলি তোমাদের বইও রয়েছে, তোমরা আরো ভালো করে দেখে নিতে পারবে। আর উপন্যাস পড়ানোর আগে যে বিষয়গুলি, উপন্যাসের শ্রেণী বিভাগ, উপন্যাসের উপাদান, এই সমস্ত বিষয়গুলি আমাদের একেবারে জরুরি, এগুলি জানতেই হবে, না হলে উপন্যাস হুট করে পড়লে আমরা বুঝবো না। এই জন্যই আমি এগুলি আলোচনা করেছি। তোমরা ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবে তোমরা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।